আজ নিয়ে চলে এসেছি এক অন্যরকম থ্রিলার ইউনিক মুভি শুরু হয় এক জায়গায় আর শেষটা হয় অন্যরকম টুইস্টের সাথে। কাহিনী শুরুতেই দেখা যায় আরিকা নামের এক ভদ্রমহিলা রাতের বেলায় পুলিশ স্টেশনে যাচ্ছে নিজের হাজবেন্ডের মিসিং কমপ্লেন লেখাতে। পুলিশ স্টেশনে যে অফিসার আরিকার কেস নিচ্ছিল তার নাম হলো অরবিন্দ। অরবিন্দ আরিকাকে জিজ্ঞাসা করে, আপনি কি আপনাদের রিলেটিভ বা চেনা পরিচিতদের থেকে খোঁজ খবর নিয়েছেন? আপনার হাজবেন্ড কোনো রিলেটিভের বাড়িতেও তো যেতে পারে। আরিকা বলে, আমি সব জায়গায় খোঁজ খবর নিয়েছি আর অবশেষে আপনাদের কাছে এসেছি সাহায্যের জন্য। প্লিজ আপনি আমার হাজবেন্ডকে খুঁজে বার করুন। সে তার হাজবেন্ডের একটা ফটো দিয়ে আবার বাড়িতে চলে যায়। আসলে এই সিনটা কিছুটা ফ্ল্যাশব্যাকের দেখানো হয়। বর্তমানে আরিকা তার মেয়ে নিধির জন্মদিনের জন্য কেক আনায়, একটা ছোট্ট সেলিব্রেশন করতে লাগে তার মেয়ের জন্মদিনের জন্য, আর তার মেয়েকেও জন্মদিনে উইশ করে। আর সেই সময় নিধিও তার মাকে একটা ছোট্ট সুন্দর সারপ্রাইজ দেয়, মানে আরিকার রুমটাও সুন্দরভাবে সাজিয়ে তার মাকেও বার্থডে উইশ করে। সে বলতে থাকে, মেয়ের জন্মদিন মানে মায়েরও জন্মদিন। এরপর নিধি তার মাকে খুব সুন্দর একটা উপহার দেয়। এই গিফটটা দেখার পরে আরিকার তার হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তবে এখানে আরিকা তার হাজবেন্ড মানে নিধির বাবার ব্যাপারে নিধিকে কিছুই বলেনি। তাই নিধি রেগে বাইরে এসে নিজের দাদুকে কল করতে থাকে। নিধি তার দাদুর কাছে জানতে চায় যে তার মা তার কাছ থেকে কি লুকাচ্ছে। সে যখনই তার বাবার ব্যাপারে কিছু জানতে চায় সে তাকে কিছুই বলে না। এখানে আমরা জানতে পারি যে নিধির দাদু আরিকাকে খুব একটা পছন্দ করে না। সে বলে, তোমার মা এমনই সাইকো টাইপের একজন মানুষ। এরপর নিধির দাদু তার বাবার কেসের সমস্ত ফাইল নিধিকে সেন্ড করতে থাকে। নিধি সেই ডকুমেন্টারি পড়তে থাকে এবং এভাবে সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুলিশ সমস্ত জায়গায় সঞ্জয়কে খুঁজতে থাকে, মানে আরিকার হাজবেন্ডকে, কিন্তু সঞ্জয়ের কোনো খোঁজ কেউ পায় না। এরপর অরবিন্দ আবারও আরিকাকে পুলিশ স্টেশনে ডেকে তাদের ব্যাপারে সমস্ত কিছু জানতে চায়, যে তাদের পরিচয় কিভাবে হয়েছিল। অরবিন্দ সেই সবকিছু ডিটেলসে জানতে চায়। আরিকা বলতে থাকে যে আসলে সঞ্জয় আর আরিকা দুজনে ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। তাদের পড়াশোনা শেষ হওয়ার পর তারা দুজনে বিয়ে করে। এরপর অরবিন্দ জিজ্ঞাসা করে, যেদিন রাতে আপনার হাজবেন্ড মিসিং হয়েছিল সেদিন আসলে কি ঘটেছিল, একটু ডিটেলসে বলুন। আরিকা বলতে থাকে, সেদিন আমার বার্থডে ছিল। প্রত্যেক বছরের মতো এবারও সঞ্জয় আমার বার্থডে খুব ধুমধাম করে সেলিব্রেট করছিল। আমাকে খুব সুন্দর একটা গিফটও দিয়েছিল, কিন্তু একটা ছোট্ট কারণে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। আমার সঙ্গে ঝগড়া করতে করতে সঞ্জয় বাইরে চলে যায় আর ফিরে আসে না। আমি তার অফিসে, তার কলিগদের কাছে এবং আত্মীয় স্বজনদের কাছে খোঁজও করেছি, কিন্তু সঞ্জয়ের কোনো রকম খোঁজ আমি পাইনি। তারপরেই আমি আপনার কাছে এসেছি। অরবিন্দ জিজ্ঞাসা করে, আপনার হাজবেন্ডের কি কোনো শত্রু আছে? আরিকা বলে, এরকম কিছু নেই, কিন্তু সঞ্জয়ের অফিসে সঞ্জয় ও তার এমডির মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। মাঝে মাঝে সঞ্জয় তার এমডির ব্যাপারে আমার সঙ্গে এইসব কথা শেয়ার করত। এই কথা শুনে পুলিশের লোক তাড়াতাড়ি সঞ্জয়ের অফিসে যায়, কিন্তু সঞ্জয়ের এমডি তাদেরকে অনেকক্ষণ বাইরে অপেক্ষা করায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর অরবিন্দ সঞ্জয়ের এমডির কেবিনে যেতে পারে। এমডির সঙ্গে দেখা করে সে সঞ্জয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তার সাথে এটাও জিজ্ঞাসা করে যে 22 তারিখ সে কোথায় ছিল, কিন্তু এমডি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। আর এখানে এমডির চেহারাতেও একটা আঘাতের চিহ্ন ছিল। সে কিভাবে আঘাত পেল সেটার ব্যাপারেও সে অরবিন্দকে কিছুই বলে না। অরবিন্দ আন্দাজ করতে পারে যে এই এমডি কিছু তো একটা লুকাচ্ছে। এর কিছুদিন পর হঠাৎ করে সঞ্জয়ের মৃতদেহ আরিকার বাড়িতেই পাওয়া যায়। আরিকা তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। তারপর সেখানে পুলিশ সহ ফরেন্সিক অফিসাররাও আসে। সমস্ত ফর্মালিটিজের পর অরবিন্দ আরিকাকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন সঞ্জয়ের ডেড বডি সেখানে রয়েছে? আরিকা বলতে থাকে, যেদিন আমি আমার হাজবেন্ডের মিসিং কমপ্লেন লেখাই তার 3 দিন পর থেকেই আমার বাড়ির আশপাশ থেকে দুর্গন্ধ আসতে থাকে। আমি যখন সেই দুর্গন্ধের উৎস খুঁজতে যাই তখনই ঘরের বেসমেন্টে একটা বড় বাক্সে আমার হাজবেন্ডের লাশ দেখতে পাই। অরবিন্দ তখন আরিকার থেকে আবার সেই রাতের কথা জানতে চায়, যে সেদিন রাতে কি কি ঘটেছিল একটু ভালোভাবে বলুন। আরিকা আবারও বলতে থাকে, সঞ্জয় ঝগড়া করে বেরিয়ে যাওয়ার পর তার পিছু পিছু আমিও যাই, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমার সাথে একটা ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। অরবিন্দ আরিকাকে জিজ্ঞাসা করে, আপনি ওই জায়গার ব্যাপারে বলতে পারবেন যেখানে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা কোনো ক্লু হোক, বা গাড়ির নাম্বার, বা কোন এরিয়া? আরিকা অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করে সেই জায়গার বিষয়ে বলতে থাকে। হতে পারে ওটা কোনো বাস স্টপ ছিল, আর গাড়ির পিছনে কিছু একটা লেখাও ছিল। যাই হোক, পরের দিন অরবিন্দ সঞ্জয়ের এমডিকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। আসলে পুলিশের এনকোয়ারিতে জানা গেছে ওই রাতে এমডি কোথাও গেছিল। তাই পুলিশ তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সেই দিন রাতে তুমি কোথায় ছিলে। এই জেরা চলছিল তার মধ্যেই এমডির ন্যাকা গার্লফ্রেন্ড সেখানে এসে হাজির হয়। এই সেই বয়ফ্রেন্ডকে নিয়ে ন্যাকামি করতে শুরু করে, বলে বেবির গরম লাগছে, কেউ এসি চালাও। যাই হোক, তবে তার গার্লফ্রেন্ডই এখন তাকে প্রশ্ন করে যে সেই রাতে সে কোথায় ছিল, কারণ সেই এমডি তার গার্লফ্রেন্ডকে অন্য কোনো বাহানা দিয়েছিল। এরপর সেই এমডি আসল সত্যি বলতে থাকে যে সেই দিন রাতে
আর অফিসের একজন এমপ্লয় পার্কিং এ গাড়ির মধ্যেই তরোয়ালে তরোয়ালে যুদ্ধ করছিল। আসলে এমডির একটু ছেলেদের প্রতি আকর্ষণ বেশি। এই কথা শুনে তার গার্লফ্রেন্ডের তো মনই ভেঙে যায়। প্রমাণের জন্য এমডি তার বয়ফ্রেন্ডকেও ডাকে, আর সেও স্বীকার করে নেয় যে সেই রাতে এমডি তার সাথেই ছিল। এরপর পরের দিন ম্যাথু নামের এক ব্যক্তি তার গার্লফ্রেন্ডের মিসিং কমপ্লেন লেখাতে আসে। অরবিন্দ ম্যাথুর গার্লফ্রেন্ডের বিষয়ে ডিটেল জিজ্ঞাসা করতে থাকে। ম্যাথু তার গার্লফ্রেন্ডের নাম বলে আকিরা। কিছুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ম্যাথু অরবিন্দকে আকিরার ফটো দেখায়। ফটোটা দেখার পর অরবিন্দ পুরোপুরিভাবে শক হয়ে যায়, কারণ এটা আরিকার ছবি। ম্যাথু তখন বলে আরিকা আর আকিরা যমজ বোন, আর আমি আকিরাকে ভালোবাসি। যখন আকিরা আমাদের ভালোবাসার কথা আরিকাকে বলে, তখন আরিকা আমাদের ভালোবাসাটা মেনে নেয়নি। আরিকা একজন সাইকো, আর সেই হয়তো আকিরার সাথে কিছু করেছে। পরের দিন আরিকাকে পুলিশ স্টেশনে ডেকে অরবিন্দ জিজ্ঞাসা করে যে আপনি এত বড় ব্যাপারটা কেন লুকিয়েছেন, যে আপনার একটা যমজ বোন আছে। আরিকা অবাক হয়ে বলে, কে বলেছে আমার যমজ বোন আছে? আমার কোনো বোনই নেই। হ্যাঁ, তবে ম্যাথু নামের একটা লোক বারবার আমায় আকিরা বলে খুঁজছিল, কিন্তু আমি তাকে বলেছি আমি আকিরা নই, আরিকা, আর আমার কোনো বোন নেই। অরবিন্দ রেগে গিয়ে ম্যাথুকে পুলিশ স্টেশনে রাখে। তার উপর চিল্লাতে থাকে মিথ্যে কমপ্লেন দেওয়ার জন্য। কিন্তু ম্যাথু বলে, না স্যার, আমি সত্যি বলছি, আমার গার্লফ্রেন্ড আকিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওই আরিকা মিথ্যে কথা বলছে। তখন অরবিন্দ ম্যাথুর থেকে আকিরা কোথায় থাকে, সে কি করে, মানে আকিরার ব্যাপারে সমস্ত ডিটেলস জানতে চায়। ম্যাথু বলে, আমি তার অ্যাড্রেস জানি না, তবে প্রথমবার তার সাথে একটা পাবে আমার দেখা হয়। সে সেখানে গিটার বাজাচ্ছিল, আর প্রত্যেকদিন রাতে আমরা সেখানেই দেখা করতাম। ম্যাথুর সমস্ত কথাবার্তা শুনে পরে আরিকাকে পুলিশ স্টেশনে ডেকে তার উপরই সন্দেহ করতে থাকে। অরবিন্দ বলে, আমি খুবই কনফিউজড, বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব। তবে আমার মনে হয় তুমি আরিকা সেজে ম্যাথুর সাথে রিলেশনশিপ মেনটেন করছো, আর সঞ্জয় যখন সব জানতে পারে তখন তোমরা দুজনে মিলে বা তুমি একাই সঞ্জয়কে মেরে ফেলেছো। আরিকা বলতে থাকে, আমি আমার হাজবেন্ডকে কেন মারবো? আমি সেই ছোটবেলা থেকে তাকে ভালোবাসি। আচ্ছা, যদি আপনার কথা মেনেও নিই, তাহলে আমি আমার নিজের হাজবেন্ডকে মেরে আবার আপনার কাছে এসে মিসিং কমপ্লেন কেন লেখাবো? অন্যদিকে সঞ্জয় পোস্টমর্টম রিপোর্ট আসার পর জানা যায় যে সঞ্জয় মারা যাবার পরও তার শরীরে বারবার ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাই পরের দিন অরবিন্দ ম্যাথু আর আরিকাকে একসঙ্গে পুলিশ স্টেশনে রাখে। আরিকার হাতে গিটার দিয়ে তাকে বাজানোর জন্য বলে। ম্যাথুর কথাতে আরিকার বোন আকিরা গিটার বাজাতে পারত, কিন্তু আরিকা পারত না। দেখা যায় এখানে আরিকা খুব ভালোভাবে গিটার বাজাতে পারে। এটা দেখা মাত্র ম্যাথু আরিকাকে হাত করতে যাবে, তখনই অরবিন্দ ম্যাথুকে সাইডে নিয়ে গিয়ে 2-4 চড় লাগায়। এদিকে অরবিন্দ ইনভেস্টিগেশনে আরো জানতে পারে যে প্রত্যেক সপ্তাহে একজন ডেলিভারি বয় আরিকার বাড়িতে যেত। 22 মেতেও গেছিল। তাই অরবিন্দ সেই ডেলিভারি বয়কে ডেকে জিজ্ঞাসা করে, তুমি 22 মে কি আরিকার বাড়িতে গেছিলে ডেলিভারি করার জন্য? তখন সে বলে যে প্রত্যেক সপ্তাহেই আমি যাই, আর সেদিনও আমি গেছিলাম। বাড়িতে শুধুমাত্র আরিকা ম্যাডামই ছিল। এই সব জানার পর অরবিন্দের সন্দেহের তীর আবার আরিকার দিকেই যায়, কারণ আরিকা বলেছিল সে তার হাজবেন্ডের পিছু পিছু গেছিল হাজবেন্ডকে খুঁজতে। তাই অরবিন্দ আবার আরিকাকে ডেকে একই প্রশ্ন করে। তখন আরিকা বলে, স্যার, সেদিন আমি বাড়ি ছিলাম না, আমি বাইরে গেছিলাম। আমি আপনাকে তো সব তথ্যই দিয়েছি। অরবিন্দের কাছে আর কোনো উপায় না থাকায় আরিকার পলিগ্রাফি টেস্ট করায়। অরবিন্দ আগে যা যা প্রশ্ন করেছিল সেই একই প্রশ্ন আরিকাকে জিজ্ঞাসা করে। আরিকা একদম স্মুথলি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এর মধ্যেই অরবিন্দ আরিকাকে জিজ্ঞাসা করে, তুমি কি আকিরা? এই প্রশ্ন শোনার পরই আরিকার ব্লাড প্রেশার একটু বাড়তে থাকে। অরবিন্দ ভালোভাবেই বুঝে যায় আরিকা কিছু একটা লুকাচ্ছে। ম্যাথুর ব্যাপারে জিজ্ঞাসা করায় একই ঘটনা ঘটে। এরপর ঘটনা বর্তমানে আসে, যেখানে নিধি নিজের বাবা মায়ের কেসটার বিষয়ে দেখছিল। এই সবের মধ্যে নিধি জানতে পারে যে আরিকার বাবা চেয়েছিল তার ছেলে হোক, কিন্তু আরিকার বাবার যমজ বাচ্চা হয়। এই দুজনের নাম রাখা হয় আরিকা আর আকিরা। কিন্তু আরিকার বাবা আকিরাকে এক নার্সের হাতে তুলে দেন, আর সেই নার্স আকিরাকে নিজের বাড়িতে এনে ভালোভাবে মানুষ করতে থাকে। একদিন টিভিতে একটা প্রোগ্রামে আরিকা আকিরাকে দেখতে পায়। কিছুদিন পর সেই নার্স মারা যাওয়ায় আকিরা আরিকার বাড়িতে চলে আসে, মানে আকিরা নিজের বাড়িতেই চলে আসে। আরিকা একাই থাকতো, আর তারা দুজন এক রুমের মধ্যেই নিজেদের জীবন কাটাতে থাকে। তবে এই কথা তার বাবা মা কেউই জানতো না। কখনো আরিকা বাইরে যেত, আবার কখনো আকিরা বাইরে যেত। এই এত বড় সত্য জানার পর নিধি তার মাকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো বোন আছে? তখন আরিকা হ্যাঁ বলে, সাথে বাকি ঘটনাও বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অরবিন্দ একজন সাইকিয়াট্রিস্টের কাছে জিজ্ঞাসাবাদ করে আরিকার কেস নিয়ে। সেই ডক্টর অরবিন্দকে একটা বিশাল সিক্রেট বলে আরিকার বিষয়। আসলে আরিকা সিজনোফেনিয়া রোগে আক্রান্ত। ব্যাপার হলো, আরিকার কোনো যমজ বোন ছিল না। ছোটবেলায় আরিকার বাবা মা প্রচন্ড ঝগড়া করত, তাই তখন থেকে আরিকা একাকিত্বে ভোগে। আর এই একাকিত্ব দূর করতে সেভাবে যদি আমার একটা বোন থাকতো,
আর এই চিন্তাধারা থেকে আরিকার জন্ম হয়, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সে কখনো আরিকা হয়ে থাকতো, আবার কখনো আকিরা হয়ে। বড়বেলা অবধি এরকমই চলতে থাকে। তারপর একদিন আরিকা আকিরা সেজে ম্যাথুর সাথে দেখা করে, তবে পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর সেই ক্লাবেই সঞ্জয় আকিরাকে দেখে। সঞ্জয় আকিরাকে অন্য মেয়ে ভেবে নিজের ওয়াইফের সাথে অ্যাফেয়ার চালাতে থাকে। সময়ের সাথে সাথে সঞ্জয় আরিকার থেকে দূরে সরতে থাকে। একদিন আরিকা খুব সুন্দরভাবে সাজে নিজের হাজবেন্ডকে সারপ্রাইজ দেবে বলে। সঞ্জয় আরিকার কাছে এসে তাকে আকিরা ভেবে বলতে থাকে, আমি আমার ওয়াইফের থেকে ডিভোর্স নিয়ে নেব, চলো আমরা দুজনে পালিয়ে যাই। এই কথা শুনে আরিকার মন ভেঙে যায়, আর রাগ কন্ট্রোল করতে না পেরে একটা কাঁচের টুকরো দিয়ে নিজেই নিজের হাজবেন্ডকে মেরে ফেলে। আর তারপর নিজের বাড়িতেই কোথাও বডিটা লুকিয়ে দেয়। সকাল হলে সে নিজেই ভুলে যায় যে সে নিজেই তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। এদিকে অরবিন্দ ডক্টরকে জিজ্ঞাসা করে, এরকম হওয়া সম্ভব? তখন ডক্টর বলে 0.001% এরকম হয়। আরিকা ছোটবেলা থেকে এরকম রোগে ভুগছে, তাই অরবিন্দ আরিকাকে ক্রিমিনাল না ভেবে একজন পেশেন্ট হিসেবে দেখে আর তাকে ছেড়ে দেয়। বর্তমান সময়েও নিধি তার মায়ের অবস্থা বুঝে নিজের মাকে মেনে নেয়, আর তার কাজকর্মের জন্য তাকে সরিও বলে, কারণ সে তার মাকে ভুলই বুঝেছে। কিছুদিন পর আরিকা আর তার মেয়ে নিধি আবার পুলিশ স্টেশনে যায় এক ব্যক্তির মিসিং কমপ্লেন লেখানোর জন্য। এবার নিধির দাদু মিসিং। গতকাল থেকে নিধির দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাকে কে উধাও করেছে জানা নেই, আকিরা নাকি আরিকা। আর এই সাসপেন্সের সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের মুভিটা? মানে বুঝতে পারছো, আকিরার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। আরিকাই আকিরা সেজে নিজের হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার করে, আবার হাজবেন্ড যখন ওয়াইফকে ছেড়ে দিতে চায় তখন তাকে মেরে ফেলে নিজেই ভুলে যায়।